বন্ধুরা, কেন আজ অবধি দাবি পূরণ হলো না? প্রধান যেটা কারণ, দেখুন, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে ভারতবর্ষের আরও একাধিক রাজ্যে প্যারা টিচারদের দাবি পূরণ হয়েছে। অর্থাৎ 2004 সালের পর অন্যান্য রাজ্যেও খুব কম টাকাতে, মানে অনেক রাজ্য ছিল যারা কন্ট্যাকচুয়ালভাবেই নিয়োগ করেছিল বা কম টাকাতে নিয়োগ করেছিল, সেই সমস্ত রাজ্যে আজকে স্যালারি 25,000 30,000 হয়ে গেছে। তারা কিভাবে অ্যাচিভ করেছে? তাদের দাবি পূরণ কিভাবে হয়েছে? একমাত্র চ্যানেল, পশ্চিমবাংলার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল ডিএনএ বাংলা, যে চ্যানেল আজকে নয়, আজ থেকে 3-4 বছর আগেই ভারতবর্ষের একাধিক রাজ্যের কোন রাজ্যে কত টাকা স্যালারি পায়, কিভাবে তারা দাবি পূরণ করেছে, সেই রাজ্যের এসএসএ টিচারদের সংগঠনের নেতাদের সরাসরি সাক্ষাৎকার আমাদের চ্যানেলে এখনও রয়েছে, শুনে নিতে পারেন আপনারা। আমরা বিভিন্ন রাজ্যের নেতাদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, যে সকল রাজ্যে দাবি পূরণ হয়েছে, বেতন বৃদ্ধি হয়েছে বা একাধিক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের, সেটা হচ্ছে একমাত্র রাস্তার কর্মসূচি, দৃষ্টি আকর্ষণ, বারবার সরকারের কাছে গিয়ে রিমাইন্ডার দেওয়া যে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, আমাদের দাবি পূরণ করতে হবে। এই রাস্তাতেই প্রত্যেকটা রাজ্যের দাবি পূরণ হয়েছে, ভাতা বৃদ্ধি হয়েছে। এর বাইরে আর কোনো অপশানে হয়নি। আমাদের চ্যানেলে একাধিক রাজ্যের নেতাদের ইন্টারভিউ আছে, তো আপনারা শুনে নিতে পারেন। এবার পশ্চিমবাংলায় কেন দাবি পূরণ হলো না? দেখুন, পশ্চিমবঙ্গের আগের সরকার বামফ্রন্টের মানসিকতা যা ছিল প্যারা টিচারদের সম্পর্কে, বর্তমান তৃণমূল কংগ্রেসের মানসিকতাও সেম টু সেম, যার জন্যই কিছু হয়নি আজ অবধি। কেন এখনো অবধি হয়নি তার প্রধান কারণ, বন্ধুরা, আমাদের প্রেডিকশন, আমাদের অ্যানালাইসিস, এবং আমরা পুরো গ্রাফ যদি 2004-এর পর থেকে 2020 পর্যন্ত যদি দেখি, তার প্রধান যেটা কারণ সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকরা নিজেরা দায়ী। পশ্চিমবঙ্গের 40,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা সমানভাবে দায়ী, এবং সব থেকে যেটা বেশি দায়ী, যাদের জন্য কোট আনকোট ভাতা বৃদ্ধি হয়নি, দাবি পূরণ হয়নি, সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষিকারা। একমাত্র কারণ হচ্ছে পার্শ্ব শিক্ষিকারা, ফিমেল প্যারা টিচাররা সব থেকে বড় দায়ী আজকে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি বা দাবি পূরণ না হওয়ার জন্য। যদি বলেন কেন ফিমেল প্যারা টিচাররা দায়ী, আপনাদের জানিয়ে রাখি, আজকে যদি ফিমেল বাদ দিয়ে এই পার্শ্ব শিক্ষক হিসেবে যদি শুধু মেল টিচার থাকতো, অনলি ফর মেল টিচার যদি থাকতো 40,000 প্লাস, তাহলে অনেক আগেই হয়তো দাবি পূরণ হয়ে যেত। কেন আমরা এই কথা বলছি সেটাও একদম বিশ্লেষণ করব। দেখুন, দাবি আদায়ের একমাত্র পথ, যে বিষয়টা জানালাম, যে রাস্তার কর্মসূচির মাধ্যমে সমস্ত রাজ্যে দাবি পূরণ হয়েছে। পশ্চিমবঙ্গে আপনারা জানেন পার্শ্ব শিক্ষকদের একাধিক সংগঠন রয়েছে, একাধিক নেতা রয়েছে। আমরা দেখেছি বিগত 20 বছরের ইতিহাস, যখনই কোনো পার্শ্ব শিক্ষক সংগঠন রাস্তার কর্মসূচি, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কর্মসূচি, কোনো রাস্তার বড় দাবি পূরণের কর্মসূচি, যখনই রাস্তার কোনো কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ভাতা বৃদ্ধির জন্য, দাবি পূরণের জন্য, আমরা দেখেছি হাতে গোনা 2,000, 4,000, খুব জোর 5,000, এবং হিউজ যদি আমরা ধরে নিই ম্যাক্সিমাম 8 থেকে 10,000। আর সেই ম্যাক্সিমাম 8 থেকে 10,000টা হয়েছিল কল্যাণীর লাঠিচার্জের পর ঐক্যমঞ্চের আন্দোলনে। 10,000 প্লাস সংখ্যা পার হয়নি, 10,000 প্লাস সংখ্যা পার হয়নি। আমরা 40,000-এর মধ্যে যদি 10,000 মাইনাস করে দিই, কত বাঁচে? 30,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বাড়িতে বসে থাকেন। তারা বাড়িতে বসে খবর দেখেন। আগে তো খবর দেখার অপশন ছিল না, এই 19-20 পর ইউটিউব চ্যানেল এখন এসছে, সেগুলোর মাধ্যমে খবর দেখে তারা একে ফোন করে ওকে ফোন করে জানার চেষ্টা করে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা খবর নেয়, ফেসবুক পেজ গ্রুপগুলোতে খবর নেই কি হচ্ছে না হচ্ছে। বাড়িতে বসে থাকেন। যখনই কোনো কর্মসূচির ডাক দেওয়া হয়, তারা একাধিক এক্সকিউজ দেখান। আমার বাড়িতে প্রবলেম আছে, আমার এই অসুবিধা আছে, আমার ওই অসুবিধা আছে, আমার কলকাতা দূর হয়ে যাবে, আমি অনেক ত্রিপান্তরের জেলায় বাস করি, আমার পক্ষে সম্ভব নয়, আমার হাজব্যান্ড আমাকে ছাড়বে না। বিশেষ করে বেশি যে এক্সকিউজগুলো থাকে ফিমেল প্যারা টিচার যারা, তারা রাস্তার কর্মসূচিকে টোটালি অ্যাভয়েড করেন। আমরা কিন্তু সবার কথা বলছি না, কিন্তু 90% ফিমেল মহিলা পার্শ্ব শিক্ষিকা রাস্তায় নামতে নারাজ। তার কারণ এটাই, তাদের সাংসারিক লাইফ, নিজেদেরও কিছু প্রবলেম, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা মানসিকতা। দেখুন, ফিমেল প্যারা টিচারদের একটা ব্যাকআপ রয়েছে, হাজব্যান্ড রয়েছে, কিছু না কিছু কাজ করে, কিছু না কিছু উপার্জন করে, যার ফলস্বরূপ তাদের যে কষ্টটা, যে স্ট্রাগলটা একজন মেল প্যারা টিচার ফেস করছে, একজন পুরুষ পার্শ্ব শিক্ষক ফেস করছে, তাকে পুরো সংসারটা টানতে হয়, তার কাঁধে সমস্ত দায়িত্ব,
তার ওয়াইফ, তার বাচ্চা, তার বাবা, তার মা, সমস্ত দায়িত্বটা তার। কিন্তু একজন ফিমেল প্যারা টিচারের সেই দায়িত্বটা থাকে না, কারণ তার মাথায় একজন হাজব্যান্ড আছে, তিনি কিছু না কিছু করেন, যার ফল থেকে একটা ব্যাকআপ পেয়ে যায়। এই ব্যাকআপটার জন্য সরাসরি ওই যে তাগিদটা যে না ভাই আমাকে এবার নামতেই হবে, আমাকে যেতেই হবে, আমাকে আমার পেশার স্বার্থে আমাকে বসতেই হবে, এই বিষয়টা তাদের মাথায় থাকে না। যার ফলস্বরূপ যখনই কর্মসূচির ডাক দেওয়া হয় 100% উপস্থিতি কোনো সংগঠন, কোনো নেতা কলকাতার রাজপথে পায় না, যার ফলটাও ভুগতে হয়। সরকার দাবি পূরণ করেনি আজ অবধি। 40,000 একসঙ্গে যদি রাস্তায় নামে, সরকারকে 3 দিন লাগবে একটা ডিসিশন নিতে। যে কোনো রাজ্য সরকারকে 3 দিনের মাথায় একটা ডিসিশন নেবে তারা, যে হ্যাঁ এদের আমি বেতন বাড়াবো কি বাড়াবো না, যদি বাড়াবো কত টাকা বাড়াবো, এবং যদি আমি মানে বাড়াবো না, তো মানে একটা সিদ্ধান্তে আপনারা পৌঁছে যেতে পারেন। 3 দিনের মাথায় একটা রাজ্যের অপিনিয়ন আপনারা পেয়ে যাবেন, যদি 40,000 একদিনে রাস্তায় নামে। কিন্তু সেটা পসিবল নয় পশ্চিমবাংলায়, কারণ ফিমেল রয়েছে এখানে, ফিমেলরা বাড়িতে বেরোতে নারাজ। আর প্রধান কারণ যদি আমরা বলি, এটাই প্রধান কারণ যে 100% পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা নিজেরাই চায় না তাদের দাবি পূরণ হোক। তারা আশায় বসে আছেন যে সংগঠন করে দেবে, নেতাই করে দেবে। প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন, নতুন নেতা আব্দুল সালাম, লাইভ বার্তা, পজিটিভ বার্তা, দাদা আমাদের ভরসা, বাস দাদার ভরসায় সবাই বেঁচে আছে বর্তমান সময়। হলে ভালো, না হলে গালাগাল দাও ইউটিউবারদের। আপনাদের আবারও জানিয়ে রাখি, যেটা বাস্তব সত্য আজকে আমরা তুলে ধরলাম, এখনও সময় আছে, সামনে 6টা মাস। যে খবর আছে সমস্ত দিক থেকে রাজ্য সরকার পজিটিভ চিন্তাভাবনা নিয়েছে, কিন্তু সেই চিন্তাভাবনাটাকে বাস্তবায়ন করাতে গেলে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করতেই হবে। একবার যদি অসফল হওয়া যায় 10 বার করতে হবে, 10 বার না হলে 50 বার করতে হবে, কিন্তু এটাই রাস্তার কোনো বিকল্প নেই। আপনারা বলতে পারেন বারবার রাস্তায় নেমেছে, আরে ভাই বারবার রাস্তায় নেমেছ 10,000। ঐক্যমঞ্চের আন্দোলনে আপনারা দেখুন, আমরা একদম কাছ থেকে দেখেছি পুরো আন্দোলন, 32 দিনের কর্মসূচি। একটা দিন এমন নেই যে 40,000 প্যারা টিচার ওখানে হোল্ড করেছে। ফিমেল পার্শ্ব শিক্ষকরা আসতেন, সেলফি তুলতেন, গ্রুপে ছাড়তেন, বাড়ি চলে যেতেন, যারা পার্শ্ববর্তী জেলা থাকতেন। আর যারা দূরের জেলা তারা গিয়ে 1 দিন 2 দিন 3 দিন, বাস চলো বাড়ি, হয়ে গেল। এইভাবে সম্ভব নয়। আর সব থেকে বেশি জমায়েত কোন দিন হয়েছিল? যেদিন শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক ছিল, সেদিন বিশাল ভিড় করুণাময়ীতে। যেই বৈঠক শেষে চলে এলো ভগীরথ ঘোষ, সব গায়েব, হাওয়া হয়ে গেল সব। ওই দিনই পুরো প্রোগ্রাম শেষ, তারপরের দিন থেকে মানে কিচ্ছু নাই সেখানে, একদম ঠান্ডা। ভগীরথ ঘোষ একা কি করবে তারপরে? 33 নম্বর দিনে ভগীরথ ঘোষের কি করণীয়? আন্দোলনটাকে তুলে নেওয়া ছাড়া কেউ ছিল না সেখানে। আর বাধ্য হয়ে মধুমিতা বন্দ্যোপাধ্যায় এবং ভগীরথ ঘোষ তৎকালীন সেই আন্দোলনটাকে স্টপ করেছিল। আমরা একদম ডিটেলসে সেই শেষ পর্যন্ত দেখেছি ওই প্রোগ্রাম। সরকারের কোনো দোষ নেই, পার্শ্ব শিক্ষকরাই হার মেনে নিয়েছিল, নেতাদের কোনো দোষ নেই। আপনারা নেতাদের সমালোচনা করতে পারেন, কিন্তু কোনো নেতার কোনো দোষ নেই, দোষ ইন্ডিভিজুয়াল প্রত্যেক।